নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় নরেন্দ্র মোদীর আছে দিন, বড় বিশ্রী সময় কাটাচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদীর আছে দিন আজকে, এই যে শুক্রবার যখন আমরা ভিডিও করছি, নরেন্দ্র মোদী এই দিনে একটি রেকর্ড করেছেন। সেটি হচ্ছে যে টানা 4078 দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী, এবং এর আগে অর্থাৎ দ্বিতীয় স্থানে প্রধানমন্ত্রীত্বের টানা মেয়াদে দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, প্রয়াত ইন্দিরা গান্ধী। তিনি টানা 4077 দিন প্রধানমন্ত্রী ছিলেন। তবে 1 নম্বর স্থান এখনো জওহরলাল নেহেরুর দখলেই রয়েছে। প্রয়াত জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী। 16 বছর 286 দিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এখন চর্চা হচ্ছে যে নরেন্দ্র মোদী তো ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে গেলেন, এরপর তিনি নেহেরুকেও ছাপিয়ে যেতে পারবেন কিনা এ প্রশ্নের উত্তর দেওয়ার এখনই কোনো সুযোগ নেই। তার কারণ এখন একটা লম্বা সময় তাকে প্রধানমন্ত্রিত্ব করতে হবে। ইতিমধ্যে বিজেপি আরএসএস এর মধ্যে চর্চা শুরু হয়েছে যে 75 বছর বয়স হলে পরে গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যাওয়া উচিত। এই কথা আরএসএস এর প্রধান মোহন ভাগবত, তিনিও 75 বছরে পা দেবেন এই সেপ্টেম্বরে। নরেন্দ্র মোদীও 75 বছরে পা দেবেন এই সেপ্টেম্বরে। ফলে 75-এর মধ্যে দায়িত্ব থেকে সরে যাওয়ার একটা হালকা আলোচনা বিজেপিতে এবং আরএসএস এর মধ্যে আছে। নরেন্দ্র মোদী কি করবেন এখনো সেটা স্পষ্ট নয়। আর তিনি নেহেরুর রেকর্ড ভাঙতে পারবেন কিনা এটা নির্ভর করবে যে তিনি যদি 2029-এর মে পর্যন্ত প্রধানমন্ত্রী থাকেন এবং তারপরে আবার তাকে চতুর্থবারের জন্য বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে, তখন নেহেরুর রেকর্ড ভাঙার প্রসঙ্গটি আলোচনায় আসবে। স্বভাবতই এখানে কিন্তু অনেক যদি কিন্তু এই সমস্ত বিষয় আছে। বিজেপির তরফে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনিই বলেছেন একমাত্র যে 2029-এও অর্থাৎ 2029-এ যে লোকসভার ভোট হবে সেই নির্বাচনেও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন নরেন্দ্র মোদী। এখন সেই নির্বাচনে নরেন্দ্র মোদী বা বিজেপি বিজয়ী হবে কিনা এসব অনেক প্রশ্ন আছে। কিন্তু আজকের দিনটা এটা ঠিক যে অন্তত ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে গিয়ে মোদী প্রধানমন্ত্রিত্বের যে লম্বা ইনিংসে তিনি এখন দ্বিতীয় স্থানে রইলেন। এবার তিনি আস্তে আস্তে নেহেরুকে ছোঁয়ার চেষ্টা নিশ্চয়ই করবেন। দেখা যাক সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। কিন্তু যে সময় নরেন্দ্র মোদী এরকম একটা সুখবর তার জীবনে এলো, এরকম একটা অ্যাচিভমেন্ট, এরকম একটা মাইলস্টোন তিনি পেরোলেন, সেই সময় বিজেপি এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার তারা কিন্তু খুব স্বস্তিতে নেই। বরং মোদী জমানায় বিজেপির যে দাপট, যে প্রভাব, যেভাবে তারা চালিয়ে ব্যাট উঁচিয়ে ব্যাট চালানোর মতো করে যেভাবে তারা দেশ চালাচ্ছিল, যেভাবে তারা সরকার পরিচালনা করছিল, যেভাবে দল পরিচালনা করছিল, সেই জায়গাটা কিন্তু একটা বড় ধরনের ছন্দপতনের ইঙ্গিত নানানভাবে আসছে। এবং নরেন্দ্র মোদীরও আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই দাপুটে বিষয়টি থেকে তিনিও যেন নিজেকে খানিকটা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন পরিস্থিতিজনিত কারণে। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি কেন আমি বলেছি যে একটা বিশ্রী সময় পার করছে বিজেপি। একে তো 2024-এর নির্বাচনে তাদের জন্য একটা বড় অঘটন যে বিজেপি একার শক্তিতে আর সরকার গড়তে পারলো না, তাদেরকে শরিকদের কাঁধে ভর করতে হলো। যদিও আমি মনে করি না যে এটা বড় কোনো রাজনৈতিক বিপর্যয়, কারণ ভারতের রাজনীতিতে শরিকি সরকার এটা নতুন কিছু নয়। এবং বিজেপি তো এনডিএর অংশ, অর্থাৎ তাদের নেতৃত্বেই এনডিএ জোট চালিত হয়। ফলে আবার তারা জোট সরকার তৈরি করছে। জোট সরকারেরই নেতৃত্ব দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। জাস্ট বিষয়টি হচ্ছে যে নরেন্দ্র মোদীকেও জোট সরকারের নেতৃত্ব এখন দিতে হচ্ছে। কিন্তু এই যে কেন দিতে হচ্ছে জোট সরকারের নেতৃত্ব, এইখানে যে আলাপ আলোচনাগুলো আসছে তাতে বোঝা যাচ্ছে যে বিজেপির এই যে ডানা ছাটা হলো লোকসভা ভোটে, ভারতবাসী যে ডানা ছেটে দিল, তাতে যেমন বিরোধীদের একটা সম্মিলিত প্রয়াস, অবশ্যই ইন্ডিয়া জোটের একটা সাফল্য সেটা বলতে হবে যে তারা বহুদিন পর বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা বিরোধী ঐক্য তৈরি করতে পেরেছিলেন।
এইটা যেমন একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আরএসএস অর্থাৎ বিজেপির গুরু ঠাকুর অভিভাবক, সে আরএসএসও কিছুটা চেয়েছিল যে নরেন্দ্র মোদীকে খানিকটা সবক শেখানো। আপনাদের মনে থাকবে যে 2024 লোকসভার নির্বাচন চলাকালীন বিজেপির সভাপতি, যিনি বিদায়ী সভাপতি এখন, জেপি নাড্ডা, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ পার্টি এখন অনেক বেশি স্বাবলম্বী, তারা মানে আরএসএস এর উপর নির্ভরশীল নয় বিজেপি, এই কথাটি তিনি বলেছিলেন। তখনই মোটামুটি আভাস পাওয়া যাচ্ছিল যে বিজেপি সভাপতির এই বক্তব্যটিকে আরএসএস কোনোভাবেই গ্রহণ করেনি, বরং তারা চেষ্টা করলো, এবং পরবর্তীকালে যেটা বোঝাও গেল যে আরএসএস চাইলে বিজেপিকে খানিকটা গতি কমিয়ে দিতে পারে, সেইটা অন্তত 24 লোকসভা ভোটে তারা প্রমাণ করেছে। আরএসএস যে চাইলে বিষয়টি পারে তার আরো কতগুলি দৃষ্টান্ত হচ্ছে যে 24 পরে যে বিধানসভা ভোটগুলি হলো, যেমন ধরা যাক হরিয়ানাতে বিজেপি আনএক্সপেক্টেড জয়, অর্থাৎ তারা ক্ষমতা থেকে চলে যাবে এটাই সাব্যস্ত ছিল, কংগ্রেস সরকার গড়বে এটাই সবাই ধরে নিয়েছিল, কিন্তু সেখানে তারা কিন্তু ভালো মেজরিটিতে সরকার গড়তে পেরেছে। দিল্লি তারা দখল করলো বহু বছর পর বিজেপি সরকার হলো, দিল্লির রাজ্য সরকার তারা দখল করলো, আপকে বিদায় দিল দিল্লির মানুষ। আমরা দেখলাম মহারাষ্ট্রে যে জোট সরকার ছিল, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল বিজেপির নেতৃত্বাধীন জোট, সেই সরকার কিন্তু এখন অনেক সবল। এই যে নির্বাচনের রেজাল্ট গুলো বা ওড়িশায় যে পালাবদল ঘটলো, এই সবগুলোর ক্ষেত্রেই জানা যাচ্ছে যে আরএসএস এর একটা ইতিবাচক ভূমিকা এখানে কাজ করেছে। অর্থাৎ তারা একদিকে যেমন নরেন্দ্র মোদীর ডানা খানিকটা দুর্বল করে দিয়েছিল বা ছেটে দিয়েছিল, তেমনি আবার ভোটের পরে বিজেপিকে খানিকটা সবলও করে দিয়েছে। এখন এই যে বিজেপি তাদের যে আরএসএস নির্ভরতা সেটা এখন প্রকট, এটা কিন্তু একটা দলের জন্য মোটেই ভালো লক্ষণ নয়। সকলেরই অভিভাবক প্রয়োজন, কিন্তু অভিভাবকের কথাতেই যদি চলতে হয় সেটাও কিন্তু খুব সুখকর হয় না। বিজেপির জন্য এটা একটা সংকট বলেই আমি মনে করি। অর্থাৎ তারা এখন আগের তুলনায়, অর্থাৎ নরেন্দ্র মোদী গোড়াতে যেভাবে আরএসএস কে একপাশে রেখে এগিয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে তিনিও থমকে দাঁড়াতে হচ্ছে তাকে। এবং আপনারা জানেন যে মাস 2 আগে তিনি আচমকাই প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আচমকাই তিনি নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে দেখা করে এসছেন। বিজেপিতে আরো যে সংকটগুলো চলছে সেটা হচ্ছে যে সহমত তৈরি হচ্ছে না দলে। যেমন প্রায় 6 থেকে 7 মাসের বেশি হয়ে গেল, আরো বেশি হলো, যে জাতীয় সভাপতি অর্থাৎ জেপি নাড্ডার উত্তরসূরি কে হবেন বিজেপি ঠিক করতে পারছে না। নানান জনের নাম নিয়ে আলোচনা হচ্ছে, দলে সহমত হচ্ছে না। আবার আরএসএসও অনেকের নামে শিলমোহর দিচ্ছে না, কারণ আরএসএস চাইছে যে আর তারা জেপি নাড্ডার মতো কোনো মানুষকে বিজেপির সভাপতি করতে চায় না, যিনি সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে মানে বলবেন যে বিজেপি আরএসএস এর উপর নির্ভরশীল নয়। এই রকম কোনো ব্যক্তিকে আরএসএস বিজেপির সভাপতি করার পক্ষপাতী নয়। মূলত এই জায়গা থেকে দীর্ঘদিন ধরে দফায় দফায় আলাপ আলোচনা চললেও বিজেপির মতো একটা সংগঠিত দল তারা তাদের জাতীয় সভাপতি নির্বাচন করতে পারছে না। এটা প্রমাণ করে যে দলের মধ্যে অনেক রকম চোরা স্রোত বইছে, অনেক অন্তর্বিরোধ আছে, এবং নরেন্দ্র মোদী শেষ কথা বা অমিত শাহ নরেন্দ্র মোদী শেষ কথা, এই বিষয়টি কিন্তু এখন আর নেই বিজেপির মধ্যে, এই বিষয়টি নেই। অনেকগুলি মতকে এখন অ্যাকোমোডেট করতে হচ্ছে। অর্থাৎ শেষ কথার যে কালচার নরেন্দ্র মোদীর সময়তে চালু হয়েছিল, সেখান থেকে দল সরতে শুরু করেছে, এবং সেটাকে কেন্দ্র করে নানান ধরনের স্রোতধারার কিন্তু সংঘাত শুরু হয়েছে। তাই সভাপতি নির্বাচন তারা করতে পারছে না সময় মতন। উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকরের যেভাবে আচমকা তিনি পদত্যাগ করলেন, এটাও কিন্তু দলের অভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব, এ নিয়ে তো এখন আর কোনো সন্দেহ নেই। ধনকরের সঙ্গে নরেন্দ্র মোদীর বিরোধ চলছিল, বিজেপির শীর্ষ নেতৃত্বের কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রীর বিরোধ চলছিল, কারণ তিনি কিছুটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন। এখন এই যে বিজেপির মধ্যে এই যে নতুন প্রবণতা, অর্থাৎ মোদী শাহর বাইরে গিয়ে
আরো কেউ কেউ মতামত দিচ্ছেন, সেই মতামতকে দেওয়াকে কেন্দ্র করে সংঘাত এমন জায়গায় চলে যাচ্ছে যে উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তি, তিনি একেবারে একজন মন্ত্রীর মতন, মন্ত্রীরা যেমন রাজনীতিতে গোসা করে আচমকা পদত্যাগপত্র পেশ করেন, সেই রকম ভাবে একজন সাংবিধানিক পদাধিকারী তিনি যখন পদত্যাগপত্র পেশ করছেন এইভাবে, তখন কিন্তু সেটা মোটেই দেশ, রাষ্ট্র, রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল, সরকার কারো জন্যই খুব স্বস্তিদায়ক ঘটনা নয়, বরং চরম অস্বস্তির ঘটনা যে উপরাষ্ট্রপতিকে আচমকা তিনি পদত্যাগ করলেন এবং কেউ কিছু জানতেও পারলো না। এবং যখন তিনি শরীর স্বাস্থ্যের কথা বলে পদত্যাগ করলেন, তখনই বোঝা গেল যে অনেক রকম চোরা স্রোত, সংঘাতকে আড়াল করার জন্যেই ওই কথাটি তাকে বলতে হয়েছে যে শরীর দিচ্ছে না, তাই তিনি পদত্যাগ করছেন চিকিৎসকদের পরামর্শে। এখন বিজেপির মধ্যে এই যে চোরা স্রোতগুলি বইছে, এটাই শুধু একমাত্র ঘটনা নয়, বিভিন্ন রাজ্যেও দেখা যাচ্ছে যে বিজেপির মধ্যে অনেক বেশি এখন অন্তর্বিরোধ চাগার দিচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে উপমুখ্যমন্ত্রী বা অন্য কোনো প্রবীণ নেতা বা প্রবীণ মন্ত্রীর সংঘাত, এই রাজ্যে রাজ্যে বিজেপির অন্তর্বিরোধ, এটাও কিন্তু আস্তে আস্তে জাতীয় রাজনীতিতে প্রবলভাবে ভেসে উঠছে। এখন এই অন্তর্বিরোধের পরিণতিতে বিজেপিতে কি সমস্যা হবে সেটা নিয়ে এখনই ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়, কিন্তু অন্তর্বিরোধ ভালো, এটা অভ্যন্তরীণ গণতন্ত্রের একটা লক্ষণ যে এক বা দুজন ব্যক্তি শেষ কথা নন। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে দেখা গেছে যে এই অন্তর্বিরোধের পরিণতি সবসময় ভালো হয়নি, বরং চরম ক্ষতিও হয়েছে। আমরা যদি কংগ্রেসের কথাই দেখি, যে 60-এর দশকের শেষ থেকে 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে কংগ্রেসের মধ্যে দলের মধ্যে যে অন্তর্বিরোধ, ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রবীণ কংগ্রেস নেতাদের জোটবদ্ধ হয়ে যাওয়া এবং ইন্দিরা গান্ধীর শেষ পর্যন্ত ইমার্জেন্সি জারি করা, দল ভাঙা, নিজের দল তৈরি করা, সেই দলকে জাতীয় কংগ্রেস হিসেবে প্রতিষ্ঠা করা, এই সব কিছু করে ইন্দিরা গান্ধী তিনি কংগ্রেসের অবিসংবাদী নেত্রী হয়েছিলেন। কিন্তু কংগ্রেস পার্টির তার কিন্তু একটা বিরাট বড় ক্ষতি হয়ে গিয়েছে। এবং আমরা যদি পশ্চিমবঙ্গেই দেখি যে 1977 সালে তারা যখন ক্ষমতা থেকে চলে গেল, তারপরে 2011-তে তৃণমূলের সঙ্গে জোট করে ওই 1-1.5 বছরের জন্য তারা আবার ক্ষমতায় এসেছিল, তারপরে কিন্তু তারা আর ক্ষমতায় আসতে পারছে না এবং দলও পশ্চিমবঙ্গে আস্তে আস্তে মানে অনেক বেশি দুর্বল, প্রায় অস্তিত্বহীন অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য অনেক রাজ্যেই একই অবস্থা কংগ্রেসের। তার একটা বড় কারণ হচ্ছে যে কংগ্রেস এক সুরে কথা বলতে পারে না, সেখানে নানান ধরনের দ্বন্দ্ব। আমরা যদি পশ্চিমবঙ্গে সিপিএম এর পরিণতিটা দেখি, যে সবাই মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি আন্দোলন, সেই আন্দোলনই সিপিএম এর ভিত নড়িয়ে দিয়েছিল। এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলি জরুরি ইস্যুকে সামনে রেখে 34 বছরের সিপিএম জমানার অবসান ঘটিয়েছিলেন, কিন্তু মূল কারণ কিন্তু সিপিএম এর অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেই অভ্যন্তরীণ দ্বন্দ্বটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিতর্কটা উত্থাপন করেছিলেন, কৃষি জমি রক্ষা, শিল্প বনাম কৃষি, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে দলের মধ্যেই নানান ধরনের বিরোধ ছিল। অর্থাৎ দল ভেতরে ভেতরে প্রবলভাবে ভেঙে গিয়েছিল। তার ফলে যেটা দেখা গেল যে 2011-তে তারা শুধুমাত্র পরাজিত হলো তাই নয়, দলের অস্তিত্বও কিন্তু চরম সংকটে পড়েছে। রাজনৈতিক দলের ক্ষমতা থেকে চলে যাওয়াটা অস্বাভাবিক কোনো বিষয় নয়, এবং বিশেষ করে 34 বছর ক্ষমতাসীন একটি দলের ক্ষমতাচ্যুত হওয়া খুব স্বাভাবিক। কিন্তু আর কোনো পার্টির ক্ষেত্রে কিন্তু এইরকম দৃষ্টান্ত নেই যেটা পশ্চিমবঙ্গে সিপিএম এর হয়েছে, যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দলটাই আস্তে আস্তে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। এটার মূল কারণ কিন্তু বিরোধীরা নয়, এটার মূল কারণ কিন্তু সিপিএম বিরোধীরা নয়, এটার মূল কারণ সিপিএম এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিজেপির মধ্যেও এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইদানিং আস্তে 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 প্রবল হচ্ছে। অমিত শাহকে কেন্দ্র করে দলের মধ্যে তুমুল গোলমাল আছে, এবং দুজন শীর্ষ নেতা যাদেরকে আরএসএস বলেছিল দলের সভাপতি হতে, তারা স্পষ্ট বলেছেন, একজন রাজনাথ সিং এবং আরেকজন নীতিন গডকরি, যারা দুজনেই এর আগে বিজেপির সভাপতি ছিলেন, তাদেরকে পুনরায় দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু দুজনেই তারা আরএসএস কে জানিয়েছেন যে
বিজেপির মধ্য থেকে যদি সহমত না হয় তাহলে তারা এই পদে আসতে চান না। অর্থাৎ এইরকম একটি সম্মানজনক পদ, বিজেপির জাতীয় সভাপতি, সেই পদেও তারা নতুন করে বসতে চান না। তারা মনে করছেন যে এখানে দলের মধ্যে যে সহমত হওয়ার যে পরিবেশ, সেই পরিবেশটা নেই। তারা মনে করছেন যে সভাপতি হলেও অমিত শাহ, নরেন্দ্র মোদী তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন না। এই যে দ্বন্দ্ব, এই যে অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো, এটা দীর্ঘ সময় পর্যন্ত নরেন্দ্র মোদী তার দাপট দিয়ে আটকে রেখেছিলেন। অর্থাৎ এক সুরে কথা বলাটাই বিধি তৈরি করেছিলেন। যেমন তিনি গোটা দেশেই সবকিছুকে এক করতে চান, অর্থাৎ এক দেশ এক ভোট, আরো নানা বেশি এক দেশ এক আইন, তেমনি এক দল এক সুর, এটাও কিন্তু তিনি বিজেপিতে প্রতিষ্ঠা করেছিলেন, যেটা আস্তে 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 ধসে যাচ্ছে এবং অন্তর্বিরোধ ক্রমশ প্রবল হচ্ছে। যে কারণে আমি বলছি যে নরেন্দ্র মোদী একটা বড় রেকর্ড গড়লেন যে টানা প্রধানমন্ত্রীত্বে তিনি এখন দ্বিতীয় স্থানে রইলেন। অর্থাৎ তার পূর্বসূরি যারা, তাদের নিকটতম ছিলেন তার ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে এখন 2 নম্বরে চলে গেলেন নরেন্দ্র মোদী। তার সামনে এখন শুধুমাত্র জওহরলাল নেহেরু। ফলে এটা নরেন্দ্র মোদীর একটা অ্যাচিভমেন্ট, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপি দলের এমন অবস্থা যে তারা সম্মিলিতভাবে সহমতের ভিত্তিতে দলের সভাপতিও নির্বাচন করতে পারছে না এবং আরএসএস এর উপরে তাদের নির্ভরতা, অর্থাৎ এতদিন পর যে নির্ভরতা কমে আসা উচিত ছিল, এতগুলি রাজ্যে ক্ষমতায় থাকার ফলে তাদের যেভাবে দাপটের সঙ্গে দেশ শাসন করার কথা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। তাই আমি বললাম যে নরেন্দ্র মোদীর আছে দিন, বড় বিশ্রী সময় কাটাচ্ছে বিজেপি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।